নিজম মজুমদার ভাই আপনাকে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আসাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। নিজম মজুমদার ভাই আমি ১ম একটি ভিডিও দেখাতে চাই। আ এটি হচ্ছে আপনি নিজেও এটি আপলোড করেছেন। দর্শকদের জন্য আমরা ২ টো ক্লিপ দেখি। এখানে কি ঘটেছে? এখানে ফুয়াদ নামের একজন ব্যক্তি যিনি কিনা নিজেকে ব্যারিস্টার বলেন। আমি জানি নিজম ভাই এটা আপনার জন্য বিব্রতকর। তাও আমি দেখি যে এই লোকটাকে মানুষ মানে ধাওয়া দিয়েছে এবং এটা বরিশালে ঘটেছে তার নির্বাচনী এলাকায়। আমরা সেই ঘটনাটা একটু দেখি। ফুয়াদের চামড়া তুলে নেবেন বরিশালবাসীরা, এটা দেখলাম। আর একটা এখানে আমরা একটু দেখি আরেকটা ভিডিওতে যে কি ঘটেছে আসলে। তো এই হচ্ছে ফুয়াদ সাহেব ধাওয়া খেলেন এবং উৎসুক জনতা থেকে একজন দেখলাম বরিশালের আঞ্চলিক ভাষায় বলতেছে অরে কেন্নইয়া সামা ভেঙে দিতে হইবে। এখন এইখানে আসলে কি বুঝাইছে? এটা বরিশালের যারা বন্ধুরা রয়েছেন তারা জানেন। এবার এই ঘটনায় তাসনিম যারা তিনি এনসিপির একজন দায়িত্বশীল নারী নেত্রী, তো তিনি বলছেন যে আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদ ভাইকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা ভীষণ উদ্বেগের। ফুয়াদ ভাইয়ের রাজনৈতিক আদর্শের সাথে আমার বা আপনার মিল না থাকতে পারে, তার দলের নীতি নিয়ে আপনার হাজারটা প্রশ্ন বা আপত্তি থাকতে পারে, কিন্তু একজন প্রার্থী যখন নিজের এলাকায় যান তখন তাকে ঘিরে চামড়া তুলে নেব বা জুতা মারো স্লোগান দেওয়া কোনো সুস্থ গণতান্ত্রিক কালচার হতে পারে না। রাজনীতিতে বিরোধিতা থাকবে, তর্ক হবে, আপনারা চাইলে তাকে ভোট দেবেন, না চাইলে দেবেন না, কিন্তু কাউকে শারীরিকভাবে হেনস্থা করা বা এমন অশালীন ভাষায় আক্রমণ করা গ্রহণযোগ্য কোনো আচরণ নয়। রাজনীতি হোক যুক্তির, গায়ের জোরে নয়। এটি বলেছেন তাসনিম যারা। তাকে অনেকে অনেক নামে চেনে। কেউ বলেন মবের রানী, আবার কেউ বলেন মবের মা। তাহলে হচ্ছে যে মা এবং রানী, মব মা রানী, মব মা রানী। তো মবের মা মবের রানী বলছেন যে মব করা যাবে না। আপনি যদি একটু নিজম ভাই আমাদের একটু বুঝাইতেন বিষয়টা আসলে মনে কি? হয় আপনি যা উত্তর আপনি নিজেই দিয়ে দিয়েছেন। আমি আসলে কি বলবো, মানে এক্স্যাক্টলি আমি তাই বলতাম আপনি যা বলেছেন। সেটা হচ্ছে যে আমরা হিন্দিতে একটা কথা আছে, আব উটা পাহাড় কা নিচ। হ্যাঁ, এবার উট আসলো, মানে উট পাহাড়ের থেকে নিজেকে বড় দাবি করেছে। এবার উট আসতে হলো পাহাড়ের নিচে। জানি না উদাহরণটা ঠিকঠাক মতো হলো কিনা, মেটাফোরটা দিতে পারলাম কিনা। মূল ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে মব কালচারের যারা পায়োনিয়ার, তারা আজকে বলছে যে ফুয়াদ ভাইয়ের উপরে এই অত্যাচার বা এই নিপীড়ন এটা এটা হয়নি, এটা মানি না। এবং আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে এই ফুয়াদ যাকে আপনি দেখালেন, আমি নিজে একজন এই কমিউনিটির লয়ার কমিউনিটির হিসেবে আমি নিজে অত্যন্ত লজ্জিত বোধ করি। তার কথাবার্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে, সে বলতে পারে, কথা বলতে পারে, কিন্তু এই লোকটিকে আমরা দেখেছি গত 1টি বছর কি প্রবল ভাবে এই মবকে লেলিয়ে দেওয়ার জন্য, এই হত্যাকাণ্ড, অন্যের বাড়িতে আক্রমণ, নিজে তিনি বলছেন, তিনি নিজেও বলেছেন যে ক্যান্টনমেন্ট তিনি উড়িয়ে দেবেন, তিনি একে পেটাবেন, তাকে পেটাবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি 2023 সালে সে আওয়ামী লীগকে নিয়ে যা যা বলতো, বাংলাদেশ আওয়ামী লীগ এর থেকেও ভয়ঙ্কর কথা বলতো, কিন্তু তখন বলেছিল যে আওয়ামী লীগকে কুত্তার মতো পেটানো হবে। আওয়ামী লীগ আমল, কিন্তু আওয়ামী লীগ কখনো এটা রেসপন্স করেনি। তো এই লোকটি বরাবরই মব উস্কে দিয়েছে, বরাবরই খুনের কথা বলেছে। আজকে এই লোকটিকে প্রবল ভাবে মবের শিকার হতে হলো। এটা তো শুরু। আমি জানি না যে ভবিষ্যতে আরো সামনে কি আছে, আরো কি কি ঘটনা ঘটতে পারে। কিন্তু সবচাইতে আইরনির জায়গাটা হচ্ছে, দুঃখ প্রকাশ করছে এমন একজন ব্যক্তি, তাসলিম যারা, যারা মবের একেবারে ক্রিয়েটর হিসেবে যাদের নাম স্বর্ণাক্ষরে বাংলাদেশের ইতিহাসে একেবারে খচিত রয়েছে, এটি হওয়ার কথা ছিল। আসাদ, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের একজন ব্যক্তিকে আপনি চিনবেন, আব্দুল নূর তুষার, যিনি এখন টক শোতে অনেক বড় 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 কথাবার্তা বলছেন, মবের এগেনস্টে বলছেন, কারণ তাকে মবের শিকার হতে হয়েছে বা হতে হচ্ছে। অনলাইনে তাকে বেশ টক শোর মধ্যে গিয়েই তাকে এনসিপি ছেলেরা আক্রমণ করছে নানান ভাবে। আপনি শুনলে অবাক হবেন, 21শে অগাস্ট গত বছর 2024-এ তিনি ওপেন ফেসবুকে দিয়ে বলেছিলেন
নিঝুম মজুমদারের ঠিকানাটা কি দিয়ে দিব, অনলাইনে কি এখন দিয়ে দিব? এবং সেইখানে কমেন্টে অনেক মানুষ তাকে সমর্থন জানিয়ে বলেছিল হ্যাঁ দিয়ে দেন এই ধরনের মানুষের বাসায়। অথচ আমার কিন্তু দেশে কোনো বাড়ি নাই, দেশে ঘর নাই, যা আছে সেটা বাবা মার। বৃদ্ধ 80 বছর 80 ঊর্ধ্ব এবং ক্যান্সার আক্রান্ত মা বাবা থাকেন, নিরীহ দুজন মানুষ থাকেন, তাদের বাড়ি তিনি উড়িয়ে দেবেন। কারণ কারণ কি? তিনি আমার সাথে তর্ক যুদ্ধে পারেননি, তিনি আমার সাথে যুক্তি তর্ক বা অনলাইনের আলাপে তিনি পারেননি। আমি তো তার ভিন্ডিকটিভনেসটা জানি, আমার স্কুলেরই তো বড় ছিলেন তিনি। তো এই মানুষগুলো কিন্তু, আমি কিন্তু এগুলো একটা ধরেন উদাহরণ হিসেবে বলেছি, কোনো নট এরকম যে আমি অত্যন্ত খুশি হয়েছি তাদের উপরে এগুলো করাতে। হ্যাঁ, আজকে যদি ফুয়াদকে ধরেন কেউ খুন করে ফেলছে, আমি তো বলবো না যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি কিন্তু যে কোনো ধরনের ভায়োলেন্সের বিপক্ষেই আমার অবস্থান থাকবে আসাদ। জি। কিন্তু এই মানুষগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এই মবকে সংগঠিত করেছে, তাদেরকে নানানভাবে তুষ দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে, এবং আজকে তারাই সেটার শিকার হচ্ছে। এবং আপনি আপনি দেখবেন আমাদের জীবদ্দশাতে দেখে যাবেন যে এদের পরিণতিটা ঠিক কেমন ভয়াবহ। যে ফ্রাঙ্কেস্টাইন তারা তৈরি করেছে, যেই যেই অসুর তারা তৈরি করেছে, সেই অসুরই তাদেরকে বধ করবে। এটাই এটাই নিয়তি, এটাই ন্যাচারাল সিস্টেম। আসলে আপনি এটা থেকে তো অ্যাভয়েড করতে পারবেন না। এই হলো গিয়ে ঘটনা। জি, নিঝুম ভাই, আমি আপনার ওই পোস্টটি দেখেছিলাম। আপনি আপনার ফেসবুকে আপলোড করেছিলেন। আমি পোস্টটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে আ আব্দুল নূর তুষার তিনি যতটা ভদ্রভাবে কথা বলেন তার মধ্যে এতটা নোংরা একটা বিষয় আছে। মানে কারোর বাড়ির অ্যাড্রেস দিয়ে দেওয়া, এবং এটা খুবই ভয়ংকর। আমি আমি কি তার ওই আপনি আমাকে স্ক্রিনশটটা বলেন, দেখেছি। আচ্ছা আমি একটা কথা বলি, আমি কি আব্দুল তুষার সাহেবের বাসার ঠিকানাটা জানি না? জানি আমি। শুধু তাই না, উনি কখন কোথায় যান মানে ওইটাও আমার মোটামুটি একটা নখদর্পণে আছে। আমার আমার ওই রুচিটুকু হয়নি। এটা আমি এটা আমার 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 চরম শত্রুকে, আমি আমার চরম শত্রুর জন্য এটা করব না। এই মানুষের কিছু সার্টেন প্রিন্সিপল আছে যেগুলো মানুষ নিয়ে বাঁচে আসাদ। একেবারে রাইট। সবকিছু জলাঞ্জলি দিলে লাইফে হয় না। আমি কিন্তু তার এটা করবো না। এত কিছুর পরেও কিন্তু আমি সত্যি কথা বলে দিব না যে অমুক তার বাড়িটা এইটাতে। বাট ইয়েস, সে যে অন্যায় করেছে সেটার জন্য আমার যে কষ্টটা আছে, যেই হুম। রাগটা আছে, আমি জানি না সেই রাগ কবে থামবে। তবে আইনের আওতাতে তো এই মানুষগুলোকে আসতে হবেই একদিন না একদিন, তাই না? আসতে হবে। হয়তোবা বলেছি মাঝে মধ্যে খুব রাগ করে বলেছি তাকে এখানে বেঁধে রাখবো, এখানে বেঁধে রাখবো। কিন্তু হয়তোবা বাস্তবে জানি না সেগুলো করবো কিনা, হয়তো করাও হবে না। কিন্তু আইনের আওতায় তো এই মানুষগুলোকে আসতে হবে একসময় আসাদ। অবশ্যই আসতে হবে। রাইট। আমি আপনার সাথে ব্যক্তিগত পর্যায়ে আমি কখনো দেখি নাই আপনি প্রতিশোধ পরায়ণ হইছেন। এটা আমি নিজেই না, বলতে চাই যে না, আমি এটা দেখি নাই। আমি আমি এবং আমি আসলে প্রতিশোধ পরায়ণ না। পরায়ণ নন। এবং আমি ওই স্ক্রিনশটটা দেখাতে চাই। আমি খুঁজে পাইছি। আমি গুলাই ফেলছিলাম। আপনি প্রোফাইলে এটা আপলোড করছিলেন। তো আমি সেটা পাইছি। রাইট, আমি একটু রাইট। দর্শকদের দেখাই, কারণ আপনার এই প্রোফাইলটা একটু ইয়ে করা আরকি। তো প্রিয় হ্যাঁ, দর্শক, আপনারা একটু দেখেন স্ক্রিনশটটা। এটা কারণ আছে। কারণটা হচ্ছে যে একজন মানুষ, আমরা যাদের উপরে ভরসা করি, মানে সুশিক্ষিত মানুষজন এরকম মানে মব মার্কা আচরণ করবেন, এটা খুব দুঃখজনক। আব্দুল নূর তুষার ২১ আগস্ট ২০২৪ তিনি বলছেন, ভাবছি ধূপধাপ লেখা কবি নিঝুম মজুমদারের বাসার ঠিকানাটা একটু সবার সাথে শেয়ার করলে কেমন হয়। তারপরে এখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন। সেই কমেন্টে কি একজনে বলেছেন নো, সেখানে উনি বলছেন ওয়াই নো। ও যখন বিশ্রী কুকথা বলতো তখন না করেছিলেন। কথার সাথে বাড়ির অ্যাড্রেসের সম্পর্ক কি? আমার এইটুকু যদি সাথে একজন আমার সাথে মানুষ না আমার সাথে জানেন। অনেক অনলাইন তর্কাতর্কি হয়েছে। That's true, that's true। কিন্তু এই কিন্তু অনলাইন এই সম্পর্কের অনলাইন সাথে আমার সম্পর্কের বাড়ির সাথে ঠিকানা আমার দেওয়ার বাড়ির ঠিকানা দেওয়ার সম্পর্কটা কি? এই যে আরেকজন লিখেছেন যে মৌলি আলম, উনি তো নাকি ঢাকার বাড়িতে থাকেন না, ওনার বৃদ্ধ বাবা মা থাকেন, তাদের শায়েস্তা করতে যাবেন। খুব ভালো কইছেন। আচ্ছা, সেই হয়েছে ভাইয়া। তো ওটা রিপ্লাই তো সে যখন এখানে বাপ মায়ের সন্তানদের ধূপধাপ কবিতা শুনাইতেছে তখন তুমি কি নাচতেছিলা, মানে আহ, খুবই লেম। আচ্ছা নিঝুম ভাই, এই যে ব্যক্তিরা, আপনি একটু আগে ফুয়াদের কথা বলছিলেন, ফুয়াদের সাথে আরেকটা নতুন যুক্ত হইছে, মানে ছাগলের ৩ নাম্বার বাচ্চাগুলো সব এক জায়গায় জানান দিতেছে যে কি এস এম শাহরিয়ার কবির, সে তারে নিয়ে ২-৩ দিন দেখলাম কথাবার্তা হচ্ছে। ভাই আপনি একটু আমার বলেন তো, আমি জীবনে ব্রিটেনে যাইনি, ব্যারিস্টারি পড়তে গেলে কি কি করতে তাও আমার জানা নাই। ওইখানে কি জামাতি, মানে জামাত দ্বারা পৃষ্ঠপোষক, জামাত যাদের পৃষ্ঠপোষকতা করে, জামাত যাদের পেছনে অর্থায়ন করে, তাদেরকে টেমস নদীর বর্জ্য টর্জ্য খাওয়ায় ওইখানে ব্যারিস্টারি পড়তে গেলে? নইলে এগুলো এরকম অসভ্য হয় কেমনে? দেখেন, একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি যখন ইউনাইটেড কিংডমে আসি ২০০৩ সালে, হুম। এই জিনিসটা আমরা প্রথমে জানতে পারি ধরেন ২০০৬-৭ সাল থেকে, ৬ সাল ৭ থেকে জানি। কারণ আমরা তখন এক ভাইয়ের বাসাতে পড়তে যেতাম লন্ডনেই। ওইখানে আমরা কোচিং এর মতো পড়তে যেতাম আসলে। বাংলাদেশি স্টাইলেই যেতাম। তো আমরা দলবল নিয়ে সেখানে যেতাম। তো সেখানে আমরা
সেখানে একটা ইনসিডেন্ট হয়েছে। আমি আপনাকে সেই ইনসিডেন্টের কথা আজকে বলি, কোনোদিন বলিনি অনলাইনে, এই প্রথমবারের মতো মনে হয় আমি এই ঘটনাটা বলবো আপনাকে। 2006 সালে ওই ভাইয়ের বাসাতে আমরা পড়ছি। তো যেই ভাইয়ের বাসার নাম আর বললাম না, তিনি একটু বিএনপি পন্থী ছিলেন আর কি, আছেন হয়তো বা, বাট সেই সময় তো আসলে বড় ভাই কে বিএনপি আওয়ামী লীগ ওইটা না, আমরা পড়তে যাচ্ছি আর কি তার বাসা, আমরা অনেকেই যেতাম। তো ওই সময় যে উনি বিএনপি খুব সমর্থন করেন কখনো জানতাম না, এখন জানি আর কি, তখন তো আর এগুলো বুঝিনি। তো সেখানে আলাপটা শুরু হয়েছে, আলাপের একটা পর্যায়ে সাথে থাকে একটা ছেলে, তার তার নামও আমি না বলি। তো আমি আর কি আপনার বলছিলাম মৈত্যা রাজাকার, যে মানে প্রসঙ্গটা রাজনৈতিক আলোচনা এসেছে, তো আমি বললাম যে অমুক ভাইকে বলছি যে ভাই, মানে যিনি আমাদেরকে পড়াচ্ছেন, যে ভাই এই মৈত্যা রাজাকাররা যা করেছে এই বাংলাদেশে, তাদেরকে এই বাংলাদেশের মানুষ বিচারের আওতায় না আনতে পারলে, তখন আপনার খুব আলোচনা হচ্ছে রাজাকারদের বিচার নিয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ তখন এগুলো নিয়ে সোচ্চার তখনও। তো তখন ওই সময়টাতে যেটা হয়েছে, তখন আপনার সেই ছেলেটা হঠাৎ করে বলে বসলো, আপনি বারবার মৈত্যা রাজাকার বলছেন। তখন বঙ্গবন্ধুকে একটা গালি দিয়ে বলল যে মানে বঙ্গবন্ধুকে যদি তিনি এখন এইভাবে ডাকেন, তো আমি বললাম যে আরেকবার ডেকে দেখেন। তো সে বঙ্গবন্ধুকে বিকৃত নামে ডেকেছে, তখন আমি একটা ঘুষি মারলাম, সাথে সাথে ঘুষি মারার পরে তার একদম রক্তারক্তি কাণ্ড, একদম খুবই বাজে একটা ব্যাপার হয়ে গেছে সত্যি কথা। পুলিশি ঝামেলার মতো মানে মোটামুটি একটা অবস্থা হওয়ার জোগাড়। তারপরে কোনো না কোনো ভাবে ওই যিনি যাদের বাসাতে পড়তে এসেছি তিনি তো খুবই ভয় পেয়ে গেলেন, তো কোনো না কোনো ভাবে সেটেল হয়েছে, বাট আমরা সেইখানে ওই সময়টাতে থাকিনি। তো এটা সেই অনেক অনেক আগেরই ঘটনা, আপনাকে বলছি 2006 সালের ঘটনা। তো তখনই জানতে পারি ওই ঘটনাটার পরপরই, আসলে পরে যখন ওই ভাইয়ের সাথে আরেকবার দেখা করতে যাই, বলে যে নিঝুম তুমি জানো না যে এই ছেলেটা জামাত করে, আমার এখানে পড়তে আসে, এদের প্রায় 200 ছেলে পেলে আছে, যে জামাত তাদেরকে ইস্ট লন্ডন মসজিদের উপরে আপনার এরকম অনেক কোয়ার্টারের মতো আছে বিভিন্ন জায়গাতে, তাদেরকে রেখে, এবং খুবই গরিব ঘরের ছেলে পেলে। ধরা যাক যে আসাদ, ওরা কোনোদিন কল্পনাও করেনি যে ওরা ধরেন ইংল্যান্ডে আসতে পারবে, পড়তে পারবে, প্রত্যেককে প্রমোট করেছে। এবং আপনি একটা কথা চিন্তা করেন, যে ছেলেটি, আমরা ধরেন ইংল্যান্ডে, আমি রাস্তা পরিষ্কার করা থেকে আমি ওয়েটার ছিলাম, আমি বনফুল মিষ্টির দোকানে চাকরি করেছি, মানে যত রকমের অড জব আছে, পেপার বিক্রি থেকে শুরু করে রাস্তা পরিষ্কার করা থেকে কত কাজ যে করেছি। তো এদেরকে কখনো দেখতাম না আর এই ধরনের অড জব করে, এরা দেখতাম যে বিভিন্ন এরা তো ব্যাংক থেকে টাকা মেরে দেয়। আপনি ওই এসএম হ্যাঁ, এই যেমন ইমরান ভাই, যেমন ইমরান চৌধুরী জনি, উনি আমার সিনিয়র ছিলেন, উনি যে গল্পটা বললেন সেটাতে আমি আসছি। কিন্তু জামাতিদের এখানে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, যেমন তাদের প্রচুর রিয়েল এস্টেট ব্যবসা আছে, নানান এই ব্যবসা বাণিজ্য গুলোতে এই জামাতের ছেলেগুলো চাকরি পেত। ইংল্যান্ডে আসার পরপরই তারা এখানে চাকরি করতো, তাদের থাকা, যেখানে ধরেন আমি সপ্তাহে আমাদের দিতে হতো 120 পাউন্ড, তাকে হয়তো বা 30 পাউন্ড দিয়ে বা 40 পাউন্ড দিয়ে তারা থাকতো। ফলে এদেরকে এইভাবে প্রমোট করে তারা ব্যারিস্টার পর্যন্ত হওয়ার জন্য, সেই সময় ধরেন 2007-8 সালে 8,000-9,000 টাকা ফি ছিল ওই সময়টাতে। এই ফিস গুলো 9,000 পাউন্ড এদেরকে, কিংবা এই টাকাটা ব্যবস্থা না করে দিতে পারলো তাদেরকে ব্যাংক লোন জোগাড় করে দিত। অর্থাৎ আপনার রাস্তাটাকে এত বেশি স্মুথ করে দিত যে আপনি আজীবনের জন্য খুবই একটা লয়াল লোক হয়ে যেতেন। হ্যাঁ, তো আজীবন আমি অন্তত পক্ষে আমার 23 বছরের ইংল্যান্ড জীবনে আমি এরকম দেখেছি। ফলে এদের যে আনুগত্য দীর্ঘ সময় পরে যাদেরকে তৈরি করেছে আসাদ, এই আনুগত্য দেখানোর সুযোগ তো এসেছে। জামাতিদেরকে নরমালাইজ করা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে আপনার বিকৃত তথ্য দেওয়া, এই যে টুইস্টেড, আমরা নিশ্চয় আজকে প্রোগ্রামে এইসব ছোটখাটো বিষয় একটু আলোচনাতে আনবো, যে কি কি আলোচনা হয়েছে না হয়েছে। আমার মনে হয় আপনার প্রোগ্রামের মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে। কিন্তু এই লোকটিকেই দেখেন না কেন, এই লোকটির ক্যারেক্টার হিসেবে দেখেন না কেন, যে ইমরান চৌধুরী জনি, আমি জানি না ওনার ভিডিওটা আপনি দেখাতে পারবেন কিনা। জি, আমরা তাহলে ভিডিওটা একটু দেখে নিই। দেখান, আমার মনে হয় এটার মধ্যে শুনুক সবাই। সুপ্রিয় দর্শক, এই যে একটা ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। শাহরিয়ার কবির ব্যারিস্টার, মানে হচ্ছে এক বিখ্যাত, মানে অনেক কিছু বলতাম, মানে একদম মানে আইনের জাহাজ। রেজাল্টটা জানেন তার? অনার্সে পাইছে থার্ড ক্লাস। লন্ডন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসছিল, আর তারপরে সে মাস্টার্স ভর্তি হয়। এই মাস্টার্স ভর্তি কফি কাপুর নামে ইস্ট লন্ডন ইউনিভার্সিটির এক টিচারের, আফ্রিকান টিচার, তার হাত পা ধরে। তারপরে সে পিএইচডি করতে যায় হালে। তো হাল সিটিতে সে যখন যায়, তখন সে আমার বাসাতে ভাড়া ছিল। ভাড়া তো দেয় নাই, নতুন একটা ভাড়াটিয়া উঠায়, সেই ভাড়াটিয়া টাকাও তার নিজের অ্যাকাউন্টে নিছে। আমি ব্যারিস্টার ইমরান চৌধুরী জনি, আমি আপনাদেরকে এটা বললাম, এটা নিয়ে, এবং সে আমার কাছে
আরো 12,000 পাউন্ড নিয়েছিল। সেটা স্টক অন ট্রেন্ডে আমি ওখানে ওকে নিয়ে আসার পরে তারপরে সেখানে তাকে তার ট্যাক্সি লাইসেন্সের ব্যবস্থা করে দেই। সেইখানে সে এখানে এটা নিয়ে কমিউনিটির মধ্যে বিচার হয়, টাকা দেয় না, পয়সা দেয় না। আর যখনই আমি টাকা চাইতে যাই তখন একটা বড় ধরনের একটা হুজুরের মতো পাঞ্জাবি, মাথার মধ্যে একটা টুপি দিয়ে একটা চেক নিয়ে কাঁদতে কাঁদতে আসলো। তখন আমি বলতাম যে বাবা তোমার এখন দেওয়ার দরকার নেই। পরে যখন দেখি যে সে ইনকাম করতেছে কিন্তু দিচ্ছে না, তারপরে এই কমিউনিটিতে তার বিচার হয়। বিচার হওয়ার পরে সে সবার সামনে এটা সই করে। 18,500 পাউন্ড তার কাছে ওই সময় পাওনা হয়। সে 9,500 মতো দিয়ে ভেগে যায়। এখন পর্যন্ত সেই পয়সাও দেয় নাই। এটা সাক্ষী আছে স্টক অন ট্রেন্ডের শান্তু চৌধুরী, ইকবাল হোসেন, তপন, আউয়াল। এনারা হচ্ছে এটা ওই সময় যারা ছিল তারা এটার এই বিচারের মধ্যে ছিল। এবং সে এখন অনেক বড় বড় কথা বলতেছে, আপনারাও শুনতেছেন যে না তুই কি এক যে সুফি দরবেশ এসে গেছে মনে হচ্ছে। আরে বেটা তুই এখানে করলি সরকারি টাকা চুরি। হ্যাঁ, 2টা বাড়ি সে পার্সোনাল লোনে করেছিল এই লন্ডনে। সে লোন টোন শোধ করে নাই। লোন শোধ না করে সে নাম বদলাইছে, তারও নাম বদলাইছে, তার ওয়াইফেরও নাম বদলাইছে। ওয়াইফের নাম বদলানোর পরে সে এখানে আপনারা জানেন যারা লন্ডনে থাকেন যে তার কোনো সময় হলো শাহ, কোনো সময় শাহ কবির। আচ্ছা তুই সেটা হ, অসুবিধা নাই। তুই তো নিজেই বঙ্গবন্ধু করে দোয়াতের মধ্যে ফেনা উঠাইতি। তুই হবিবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় হবিবুর রহমান হলে ছাত্রলীগের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিলি, ভুলে গেছস? বলিস নাই, কারণ তুই হচ্ছিস একটা মিসমিসা শয়তান, বদমাস। তুই তো বঙ্গবন্ধুকে বদমাস বলছিস না, সমস্ত কাগজপত্র গুলো আমাদের কাছে আছে। তুই কোথায় 104,000 পাউন্ড মারছস ব্যাংকের, বিভিন্ন ব্যাংক। তারপরে নিজের নাম বদলাইছস, বউয়ের নাম বদলাইছস, বেনিফিট ফ্রড করছস, হাউজিং বেনিফিট জালিয়াতি করছিস, এবং এখনো বাংলাদেশ থেকে টাকা পাচার করে নিউ ক্যাসেলে নিয়ে আসতেছিস। অসুবিধা নাই, সব বাইর হবে। ধন্যবাদ। নিজাম ভাই, শুনলাম যে সে আওয়ামী লীগ করতে, সবাই কিরকম লুঙ্গির তলায় থাকবে? মানে লুঙ্গির তলা কেন? মানে তাদের লুঙ্গির তলা এত পছন্দ কেন? মানে এইটা আসলে এগুলো তো খুবই, এই লোকটা আসলে মানে আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট ছিল এটা ইমরান ভাইয়ের কাছ থেকেই জানলাম। ইমরান ভাইয়ের ব্যাপারে একটু পরিচয় দেই। ইমরান ভাই নিজে একজন তিনি পুলিশ কর্মকর্তা ছিলেন, এরপরে তিনি ল পড়েছেন, তিনিও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। উনি কিন্তু প্রপার এখানে আপনার ব্যারিস্টার, তিনি পিপলেজ পাওয়া ব্যারিস্টার, মেইন স্ট্রিমে তিনি পিপলেজ পেয়েছেন। তো ফলে ইমরান ভাই আমি যতদূর জানি আর কি, ইমরান ভাই কখনো আমি উনাকে ফ্যাক্ট টুইস্ট করতে আমি খুব কম দেখেছি। উনি খুবই পুঙ্খানুপুঙ্খ বলেন আসলে। সো এই কথা অবিশ্বাস করার, বা আমি অন্তত পক্ষে অবিশ্বাস করিনি। আমি বুঝেছি যে উনি একদম ঠিক কথাই বলেছেন। আরো অনেক ঘটনা আছে যেটা উনি এড়িয়ে গেছেন, সেটাও আমি বুঝতে পেরেছি। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে যে আমি যখন দেখি যে গত মানে 17 বছর 16 বছর এরা আওয়ামী লীগ বিএনপি, শুধুমাত্র আওয়ামী লীগ না কিন্তু বিএনপি লুঙ্গির তলাতেও লুকিয়েছে। আপনি খেয়াল করেছেন ওই যে মিটফোর্ডের সামনে যখন ওই যে একটা ছেলে পাথর দিয়ে হত্যা করলো, তখন সবাইকে বিএনপি কে খুব ছিছি করা শুরু করলো না? খেয়াল করেছেন যে ওই সময় পরপরই সবাই ছাত্রদল থেকে অনেক ছেলে পেলে পদত্যাগ করা শুরু করলো। মানে একসাথে অনেক পদত্যাগ করা শুরু করলো। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিএনপির বিরুদ্ধে আপনার সভা সমাবেশ হলো। একই সময়ে একই দিনে সবাই বিএনপির বিরুদ্ধে সভা সমাবেশ করছে, এবং খুবই চিহ্নিত কিছু মুখরা, যেটা ঠিক আওয়ামী লীগের সাথে করা হয়েছিল। জুলাই মাসে খেয়াল করেছিলেন যে ছাত্রলীগ থেকে প্রচুর পদত্যাগ করছিল, যে এখন আর আমি ছাত্রলীগে নাই। তার মানে হচ্ছে যে এরা প্রত্যেকেই আপনার শিবির ছিল, এই স্বাধীনতা বিরোধী বিভিন্ন পার্টির ছিল। সিগন্যাল যখন চলে আসলো যে এবার তোমরা অ্যাকশনে চলে যাবা, কারণ আমরা বড় অ্যাকশনে এখন যাব, তখনই তারা পদত্যাগ করা শুরু করলো এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করলো। এখন আপনার খুবই ক্লোজ বন্ধু বান্ধবরা যখন, মানে ধরা যাক আপনার 50টা বন্ধু আছে, 50টা বন্ধুর মধ্যে আসলে 25টা বন্ধুই ছিল আপনার শত্রু, আপনি কোনোদিন বুঝতে পারেন নাই। এখন 25টা বন্ধু যখন অনলাইনে ভিডিও দিয়ে শুরু করবে যে আসাদ নূর কত খারাপ, আপনি তখন হতভম্ব হয়ে যাবেন না যে এইটার আমি সেদিন টাকা দিয়েছিলাম, এই লোকটা নাম থেকে এই সুবিধা পাইছে। মানে শিবির ছাত্রলীগ গুলো তো বেশি ছাত্রলীগ ছিল, মানে ওরা দেখছে এত ফানাফিল্লা বঙ্গবন্ধু। এই যে আপনার এই যে কি নাম যেন ছেলেটার, ওই যে আবরার ফাহাদ, এই আবরার ফাহাদের যে হত্যাকাণ্ডের যে পুরো ব্যাপারটা, এটা করেছেই তো ওই যে লুঙ্গির তলের শিবির, এবং এদেরকে হেল্প করেছে কে? এই যে দেখেন শিশির মনির, মানে জামাতের অন্যতম একজন নেতা। তিনি ছাত্রলীগের ছেলেদের পক্ষে তো তিনি লড়বেন না, তাই না? মানে টাকার জন্য উনি ইলেকশন করতে যাচ্ছেন।
তো উনি কেন করবেন? উনি নিজেই দিল্লা কি সরি আপনার ওই যে সুনামগঞ্জের ওই জায়গাটার নাম যেন কি সাল্লা সাল্লা, সাল্লা দিরাই সাল্লা। হ্যাঁ দিরাই সাল্লা এবং সুরঞ্জিত সেনগুপ্তের এলাকা আসলে মূলত। হুম। তো ওখানে আবার নতুন করে দেখেন লুঙ্গির তলে লুকানোর সিস্টেমটা দেখেন। কিছুদিন আগে বলেছেন না যে রোজা এবং পূজা একই। এটা কেন এবং এই কারণে সে জানেন? মামলা খেয়েছে। এটা কেন কারণ ওইখানে বলেছে হিন্দু জানেন? ভোটার, আমি জানি ওখানে এখানে ওইটা প্রায় পুরোটাই হচ্ছে 45 হিন্দু to 49 হিন্দু। জায়গা হ্যাঁ। এবং ওইখানে তার জিতার জন্য সে তার মানে হচ্ছে যে কোনো ধরনের কালার সে গ্রহণ করছে। হ্যাঁ, শিশির মনির লয়ার হিসেবে ভালো, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, রেসিডেন্সিয়ালের স্টুডেন্ট। দুঃখজনক লাগে আর কি যে রেসিডেন্সিয়াল থেকে যারা ভালো বের হয়েছে খারাপও বের হয়েছে, এটা নিয়ে আর কি বলবো। কিন্তু এন্ড অফ দ্য ডেতে যেটা হয়েছে যে এরকম একটা ঘটনা ঘটার পরে ব্লেমটা কিন্তু বড় দলগুলোর উপরে যায় যে তাদের স্ক্রিনিং প্রসেস ভালো না, এটা না। কিন্তু আপনি কখনো কোন শিবিরের মধ্যে কোন আওয়ামী লীগের কর্মীকে দেখেছেন ঢুকতে পেরেছে? নাই। বিএনপি আওয়ামী লীগে এই জিনিসটা হচ্ছে বিকজ এই বড় ঢুকতে দুটি পেরেছে দলেরই স্ক্রিনিং প্রসেসটা রিজু ভাই, দুর্বল। ঢুকতে পেরেছে নাকি এরকম আমার মনে হয় না যে আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে খারাপ যে ছাত্রলীগ কর্মীটা সে তার ওই রুচি হবে শিবিরে যেয়া না, রাজনৈতিক কোনো কারণে হইলো শিবিরে এটাও যোগদান একটা করতে। কথা। দ্যাটস ভেরি ট্রু আসাদ, আমি আপনার সাথে এটার সাথে একমত। অনেকে হয়তো বা গোয়েন্দা হিসেবে ঢুকতেও সে রুচিবোধ করবে। কিন্তু আমি আর কি কথাটাতে বললাম যে আমি যেই কথাটা বলার জন্য এটা বলেছি যে ওদের স্ক্রিনিং প্রসেসটা কিন্তু খুব টাইট হাই, যেটা যেটা এখন এখানে একটা কথা থেকে যায়। কারণ আওয়ামী লীগ তো ধরেন একটা বৃহৎ রাজনৈতিক দল, জামাত যেহেতু একটা ছোট কম্প্যাক্ট একটা রাজনৈতিক দল, ফলে তাদের মধ্যে এই ধরনের আপনার বাউন্ডারি দেওয়াটা ইজি। কিন্তু যেই ছেলেটা সার্জিস যেইভাবে আমার বঙ্গবন্ধু বলেছে, আচ্ছা আসাদ আপনি বুঝতে পারছেন কখনো, মানে আপনি বুঝতে পারতেন কেউ যদি আপনাকে এরকম একটা ভাষণ দিত আমার বঙ্গবন্ধু? মানে আমি তো বিলিভ মি, এইটা আমার কাছে মনে হয় যে এত ছোট একটা বাচ্চা ছেলে ও এত মানে ঠিক এমন হলো কি করে? কি ভয়ানক ব্যাপার না? ভেতরে ভেতরে কি প্রবল ঘৃণা পোষণ করতো, কি প্রবল অপছন্দ তার, কি প্রবল এক ঘৃণা নিয়ে সে আওয়ামী লীগ করে গেছে, দিনের পর দিন ছাত্রলীগ করে গেছে। সে কিন্তু তার এই যে বলছে যে প্রধানমন্ত্রী আপনার আশেপাশে কিন্তু খন্দকার মুস্তাক আছে, মানে হ্যাঁ, আবার সেটা সে কি ওয়ার্নও করে দিচ্ছে। আসলে হাসি তো পায় না, হাসিরই তো ব্যাপার। মানে অনেকটা ব্যাপারটা এরকম যে মানে আপনি আউটপ্লে যখন হয়ে যাবেন, আপনি একটা ওই যে মুভি দেখেছিলাম স্পেশাল 26 একটা মুভি দেখেছিলাম। স্পেশাল 26 মুভিটার মধ্যে ওই যে অক্ষয় কুমার তার দলবল নিয়ে যে ব্লাফটা দিয়ে দেয় আপনার মনোজ বাজপেয়ীকে, লাস্ট সিনে মনোজ বাজপেয়ী এমনই ব্লাফ দিয়েছে যে সে দুঃখে হাসা শুরু করেছে। বিকজ আসলেই তো তাই, ব্যাপারটা তো তাই। সো কি বলবো বলেন, এখানে এটাও ঠিক যে আমার সরলতার সুযোগ নিয়ে যদি কেউ আমাকে ব্লাফ মারে, তাহলে লজ্জিত হওয়া উচিত যে ব্লাফ করেছে তার। কারণ এখন আপনি যদি কারো কাছে শোনেন বঙ্গবন্ধুর কথা, আর কারো কাছে যদি আপনি জামাতি দেখেন, আপনি কাকে প্রেফার করবেন? আমি নিশ্চিত আপনি বঙ্গবন্ধুর কথা যে বলেছে তাকে প্রেফার করবেন।